নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলো কেমন লাগছে তা দয়া করে আমাদের জানান, কমেন্ট করুন। আপনাদের বক্তব্য আমাদের আরও সমৃদ্ধ করে তুলবে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা গুনিন। তার নাম চাঁদ শাহ ফকির। আসল নাম না, নকল নাম। আসল নাম সেকেন্দার আলী। যারা মন্ত্রতন্ত্র নিয়ে কাজ করে তাদের অনেক রকম ভেক ধরতে হয়, নামও বদলাতে হয়। তাদের চালচরণ, আচার আচরণ সাধারণ মানুষের মতো হলে চলে না। সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা অর্জনের জন্য তাদের সারাক্ষণই নানান চেষ্টা চালাতে হয়। চাঁদ শাহ ফকিরকে দেখে সাধারণ মানুষের ভয়, ভক্তি, শ্রদ্ধা কোনোটাই হয় না। রোগা বেঁটে একজন মানুষ। বেটেরা সচরাচর কুঁজো হয় না। চাঁদ শাহ কিন্তু খানিকটা কুঁজো। হাঁটে খুঁড়িয়ে, কারণ বাঁ পা বলতে গেলে অচল। বাঁ পা টেনে টেনে এগুতে হয়। অন্যান্য গুণিনদের মতো মাথা ভর্তি ঝাঁকড়া চুল আছে। চোখও সারাক্ষণই লাল থাকে। গলায় 3 রকমের হাড়, কাঠ এবং অষ্টধাতুর মালা আছে। তারপরেও চাঁদ শাহকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। তাকে চাঁদ শাহ ফকির ডাকে না, ডাকে চাঁদু। চাঁদ শাহ তার স্ত্রীর কাছে এই নিয়ে খুব দুঃখ করে। দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বলে, দেখো বউ, মানুষের বিচার। আমি এত বড় একটা গুণিন, পশু পাখি পর্যন্ত আমারে সমীহ করে। যে গাছের নিচে বসি সেই গাছে পাক পাখালি থাকে না, উইরা চইলা যায়। অথচ নিজ গ্রামের মানুষ আমারে তুচ্ছ করে, সামনে দিয়া যায়, সেলাম দেয় না। আমার যে নাম চাঁদ শাহ ফকির, এই নামে ডাকে না, ডাকে কিনা চান্দু। মাঝে মাঝে ইচ্ছা করে মারি মন্ত্র দিয়া এরারে একটা শিক্ষা দেয়, জন্মের শিক্ষা। চাঁদ শাহের স্ত্রীর নাম ফুলবানু। সে দীর্ঘদিন রোগ ভোগ করে এখন বিছানায় পড়ে গেছে। নড়াচড়ার ক্ষমতা নেই, তবে জিহ্বা অত্যন্ত সচল। সে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি মন্ত্রের কথা কইলেন? মারি মন্ত্র। মন্ত্র ঝাড়া মাত্র গ্রামের ঈশান কোণ থেকে শুরু হবে রোগ ব্যাধি, আস্তে আস্তে পুরা গ্রাম। বড় কঠিন মন্ত্র, একবার ছাড়লে মন্ত্র কাটান দেওয়া মুশকিল। তুমি যদি বলো একবার মন্ত্র ছাড়ি, উচিত শিক্ষা হোক। গ্রামের সব মুরব্বী যখন পায়ের ওপর উপরে পড়ব, তখন একটা বিবেচনা হবে। ফুলবানু বলল, এই জাতের কথা বলতে আপনার শরম লাগে না? মন্ত্রের আপনি কি জানেন? কাঁচকলাটা জানেন। বউ, কি বললা? বললাম মন্ত্রের আপনি কাঁচকলাটা জানেন। আপনি হইলেন ঠগ, বিরাট ঠগ। ঠগ বললা? হ্যাঁ বললাম। অন কি করবেন? বান মারবেন? আরে বান তো মারতেই পারি, বান মারা কোনো বিষয় না, হাতের ময়লা। তো মারেন দেখেই একটা বান। চাঁদ শাহ হুকয় তামাক ভরতে ভরতে বলল, তুমি রোগী মানুষ বইলা চাইরা দিলাম, না হইলে সরিষা মন্ত্র দিয়া দিতাম, দেখতা বিষয় কি। হাতের তালুর মধ্যে 5টা কাঁচা সরিষা নিয়ে মন্ত্র পড়তে হয়, তারপরে সেই সরিষা সুইরা দিতে হয় শৈলে। সরিষা তো না, সাক্ষাৎ হাবিয়া দোজখের আগুন। শৈলের যে জায়গাতে লাগবে সেই জায়গাতে সাথে সাথে গোল আলুর মতো ফোসকা। সারা শৈলেও মনে হইবে আগুন জ্বলতাছে। ইচ্ছা হবে শীতল পানিতে ঝাঁপ দিয়া পড়ি। ঝাঁপ দিয়া পড়লে আরো বিপদ, পানিও তখন আগুনের মতো। শৈলে পানি লাগলে কি গেল। তা দেন না একটু সরিষা পইরা, আপনার ক্ষমতাটা দেখি, দেখি আপনি কত বড় গুণিন। বিয়ার পর থেকে আমি শুনতাছি আমার এই ক্ষমতা, সেই ক্ষমতা, মারি মন্ত্র, সরিষা মন্ত্র। ভরভর কইরা বলেন, বলতে শরমও লাগে না। ছি ছি ছি। রাগ উঠায় না বউ, রাগ উঠাইলে নিজের ক্ষতি হইব। আহারে, রাগ উঠাইলে নিজের ক্ষতি হইব কি? আমার উস্তাদ দুনিয়ার বিবাক মন্ত্র জানে, তার হুকুমে চলে জিন পুরি। এই লোক 2 বেলা ভাত পায় না। আপনার পুষা জিন যেন আছে কয়টা? তামাক টানতে টানতে চাঁদ শাহ উদাস গলায় বলে, আমার পোষা না, আমার বাপজান পুষছিলেন, এখন আমার দখলে আছে। 3টার ভেতর একটার মৃত্যু হয়েছে, এখন আছে 2টা। একজনের নাম দাস্তিন, আরেকজনের নাম নাস্তিন।
এরা দুই সহোদর ভাই। এই দুই জিন আপনার হুকুমের চাকর। এই দুই জিনরে দিয়া এক কলসি সোনার মোহর আনায়া দেন। যে কয়টা দিন বাসি আরাম কইরা বাসি, ভালো মন্দ কিছু খানা খাই। দুই হাতে ছয় গাছি সোনার চুরি আমার বড় শখ। চাঁদ শাহ গম্ভীর মুখে বলে, সোনার মোহরের কলসি তো কোনো ব্যাপারই না বউ। জিনরে আইস বললে আজই আয়নায়া দিবে, কিন্তু নিষেধ আছে। নিজের লাভের জন্য কিচ্ছু করার উপায় নাই। আমার হাত পা বাঁধা বউ। তাহলে শোনো, তোমার একটা গল্প বলি। আমার পিতার আমলের কথা। উনার যেমন জিন সাধনা ছিল তেমন ছিল পরি সাধনা। একটা পরি ছিল ওনার খুব পেয়ারের, তার নাম একরার বেগম। বড় সৌন্দর্য ছিল সে, চাঁদের আলোর মতো গায়ের রং। আহারে কি বিউটি! এই কানের কাছে ভ্যান ভ্যান কইরেন না। জিন সাধনা পরি সাধনা, ওরে আমার সাধক রে, দুলন দেখি দুলন। স্ত্রীর কটু কথায় চাঁদ শাহর মতো বড় সাধককে খুব বিচলিত হতে দেখা যায় না। সে হুঁকা হাতে বাড়ির সামনের উঠানে ছাতিম গাছের নিচে এসে বসে। দিনের বেশিরভাগ সময় এই গাছের নিচেই সে বসে। কিছুদিন আগেও ছাতিম গাছে একটা সাইনবোর্ড ঝুলত, চাঁদ শাহ ফকির। জিন সাধনা পরিসাধনা, তাবিজ, জাদুটোনা, বশীকরণ, মারণ, উচাটন, পরিচালনা, বাটি চালনা, তেল পড়া, চুন পড়া, বিফলে মূল্য ফেরত। রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে সাইনবোর্ড পচে গলে গিয়েছে। নতুন সাইনবোর্ড কিনতে 120 টাকা লাগে। এত টাকা চাঁদ শাহর নেই। সে হতদরিদ্র। কাজেই তাকে এখন মূর্তিমান সাইনবোর্ড হিসেবে নিজেকেই বসে থাকতে হয়। বাড়ির সামনে দিয়ে কেউ গেলে গভীর আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কে যায়? আজিজ মিয়া না? খবর কি? বসো, দুই একটা গপসপ করি। শরীর ভালো? মুখটা মলিন দেখতেছি কেন? আজিজ মিয়ার তেমন আগ্রহ দেখা যায় না। ভিন গ্রামের কেউ গুণিনের খোঁজে এলে চাঁদ শাহ ফকিরের ভাবভঙ্গি বদলে যায়। সে ভারী গলায় বাড়ির দিকে তাকিয়ে ডাক দেয়, মোবারক, তামুকে আগুন দাও দেহি। মোবারককে এমনিতে তুই তুই করে বলা হলেও এই সময় তার সম্বোধন হয়ে যায় তুমি। মোবারক চাঁদ শাহ ফকিরের সঙ্গে থাকে। ফকিরকে সে মামা ডাকে। তার বয়স 11। অকাট গাধা। গাধারা যেমন কাজকর্মে ভালো হয়, মোবারকও কাজকর্মে ভালো। রান্না বান্না, কলসি করে টিউবওয়েলের পানি আনা, হাট বাজার করা, কাপড় ধোয়া, রোগীর যত্ন সব সে একাই করে, হাসি মুখে করে। চাঁদ শাহ ফকির মোবারককে বেতন দেয় না, সেই সামর্থ্য তার নেই। দুবেলা খাওয়া দিতে পারে না, বেতন তো অনেক পরের ব্যাপার। মোবারকে তা নিয়ে মাথা ব্যথাও নেই, সে আনন্দেই আছে। কারণ চাঁদ শাহ ফকিরের আশেপাশে থাকাকেও সে ভাগ্য বলে মানে। চাঁদ শাহ ফকিরও তাকে পছন্দ করে। মন্টন খুব উদাস হলে মোবারককে ডেকে বলে, ও মোবারক, তোর কোনো চিন্তা নাই, মন দিয়া কাজকর্ম কর। আমার মৃত্যুর আগে তোরে একটা ফকিরি বিদ্যা দিয়া যাইব। সব দিতে পারবো না, বড় কঠিন বিদ্যা, তবে একটা পাবি। একটা বিদ্যাই যথেষ্ট। সারা জীবন এই বিদ্যা বিচ্ছা খাবি, সুখে থাকবি। কদেহি কোন বিদ্যা চাস? নখ পড়া শিখবি? টেলিভিশনের পর্দায় যেমন ছবি দেখা যায় তেমন নখের ওপর ফকফকা কালার ছবি দেখবি। তোর রাশিটা যেন কি? তুলা রাশি ছাড়া তো আবার হয় না। রাশির কি তা তো ফকির মামা জানি না। আইসা দেখবনে পরীক্ষা কইরা। তুলা রাশি বললা তো মনে হয় না। তুই বিরাট গাধা, তুলা রাশির মধ্যে গাধা হয় না। যাই হোক, তুই চিন্তা করিস না, জবান তখন দিছি তোর একটা বিদ্যা দিয়া যাইব। কোন বিদ্যা চাস বল মুখ ফুইটা। শরমের কিছু নাই, শরম নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। আন্ধাইর মন্ত্র শিখায় দিয়েন। আরে বেটা, তুই কষ কি? এই মন্ত্র জারে তারে দেওয়া যায় না, বড় কঠিন মন্ত্র। 12 এই মন্ত্র পুইরা ডাইন কান্দে একবার ফু, বাও কান্দে একবার ফু, বাস, আর দেখা লাগবে না। তুই হইবি অদৃশ্য। তুই সবের দেখবি, তোরে কেউ দেখবো না। তুই হবি অদৃশ্য মানব। এই মন্ত্র জারে তারে দেওয়া যায় না। শোন তালে একটা গপ। তখন আমার জোয়ান বয়স। বাঁশখালী অঞ্চলে নাম করা চোর মজনু মিয়া এক রাইতে আইসা আমার পায়ে পড়ল। 2টা মন্ত্র চায়, নিদালি মন্ত্র আর আন্ধাইর মন্ত্র। বলে কি, ফকির সাহেব, এই 2 মন্ত্র দেন, আর টেকা কি লাগবো কন? টেকা কোনো বিষয় না। আমি বললাম, এইটা তো হবে না। এই মন্ত্র যার তার হাতে দেওয়া যায় না,
ওস্তাদের নিষেধ আছে, কঠিন নিষেধ। মজনু মিয়া তখন আমারে ভয় দেখায়, বলে কি, মন্তর না দিলে ফকির সাহেব আপনার কিন্তু অসুবিধা হবে, আমি সহজ লোক না, আমি জটিল লোক। আরে আমি মনে মনে হাসলাম, যার জিন সাধনা তারে ভয় দেখায়। হাতি ঘোড়া গেল তল, পিপিলিকা বলে কত জল। হায় রে বেকুব, এই পরের ঘটনা বিরাট ইতিহাস। ইতিহাসটা কি মামা? চাঁদ শাহ ফকির উদাস গলায় বলে, সব ইতিহাস তো শুননের দরকার নাই মোবারক, কাজ কর, কাজ কর, মন দিয়া কাজ করলে তোর গতি করে দিয়া যাব। চাঁদ শাহ ফকির জবান ঠিক রাখে। ইতিহাসটা জানুনের ইচ্ছা হইতেছে মামা। এই দিক করিস না মোবারক, কাজ করতে বলছি, কাজ কর। গুণিন যারা, তাদের কথা বলতে হয় কম, কথা বেশি বললে মন্ত্রের জোর কমে। আইজ একদিনে মেলা কথা বইলা ফেলছি, আর না। কথা বললে যদি মন্ত্রের জোর কমে, তাহলে চাঁদ শাহ ফকিরের মন্ত্রে কোনো জোর থাকারই কথা না। কথা বলার কোনো সুযোগই সে নষ্ট করে না। অন্য গ্রামের অচেনা কেউ এলে তো কথাই নেই। এরকম ঘটনা আজকাল ঘটে না। পীর ফকির গুণিনের আগের রমরমা নেই। আগে কি দিন ছিল আর এখন কি দিন। চাঁদ শাহ ফকির ছাতিম গাছের তলায় বসে বর্তমান দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে। আগের দিনে কথায় কথায় গুণিন ডাকত। গুণিন ছাড়া সমাজ ছিল অচল। পাগলা কুকুরের কামড় তো হলুদ পোড়া, সাপের কাটা কালো তাগা, জিনের দৃষ্টি লোহা পড়া বা সোলেমানি তাবিজ, ভূতের বাতাস সরিষা পড়া, পরীর নজর বাড়ি বন্ধন, চোরের উপদ্রব কণ্টক মন্ত্র, নয়া আবু রাতে ঘুমায় না চিল্লাফাল্লা করে আবু নিদালি। সেই আমলে একটা গুণিনের দিন ভালোই চলে যেত। খাওয়া পড়ার রমরমা না থাকলেও অনাহারে থাকতে হতো না। নতুন ধান উঠলে গুণিনের বাড়িতে এক ধামা ধান পাঠিয়ে দেওয়ার রেওয়াজের মধ্যে ছিল। লাউ গাছে 10টা লাউ ফললে একটা লাউ পাঠিয়ে দাও গুণিনের কাছে। এইসব সভ্যতা ভব্যতার আজকাল কিচ্ছু নেই। মন্ত্রতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। পাগলা কুকুরে কামড় দিলে হলুদ পোড়ার জন্য তার কাছে আসে না, রোগী নিয়ে সোজা চলে যায় সদনে। নাভির মধ্যে 7 ইঞ্জেকশন, এতে নাকি রোগ আরাম হয়। কি বেসম্ভব কথা। চাঁদ শাহ ফকিরের দিনকাল বড়ই খারাপ যায়। স্ত্রীর কটু কথা মুখ বুজে শুনতে হয়। অভাব অনটনে রোগ ব্যাধিতে ফুলবানুর মাথা থাকে চড়া। কড়া কথা যখন বলে কঠিন করেই বলে। আগে হঠাৎ হঠাৎ বলতো, ইদানিং প্রায় রোজই বলছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছাতিম গাছের নিচ থেকে ঘরে ঢুকতে আজকাল চাঁদ শাহ ফকির আতঙ্কগ্রস্ত হয়। মনে হয় না জানি কপালে কি আছে। চাঁদ শাহ ফকির রাতে শোয়া মাত্র ঘুমিয়ে পড়তে পারে না। বয়সের কারণে তার ঘুম কমে গেছে। বিছানায় চুপচাপ শুয়ে থাকতেও তার ভাল লাগে না। গল্প করতে ইচ্ছা করে, ফকিরি গল্প। আর গল্প শুরু করলে ফুলবানু এমন হইচই শুরু করে যে চাঁদ শাহের আফসোসের সীমা থাকে না। কেন সে গল্প শুরু করলো? চুপচাপ বিছানায় শুয়ে থাকলে এই যন্ত্রণা হতো না। একে বলে খাল কেটে কুমির আনা। আজ রাতেও এরকম একটা খাল কাটার ব্যাপার ঘটেছে। চাঁদ শাহ ফকির মনের আনন্দে খাল কেটে যাচ্ছে। সে তার এক ফকিরি গল্প শুরু করেছে। গল্প বলতে বড় ভালো লাগছে। সে বুঝতেই পারছে না কিছুক্ষণের মধ্যে তার কাটা খালে কুমির আসবে, আলিশান কুমির। বুঝলা বউ, তখন আমার যৌবন কাল। তোমার সঙ্গে তখনও বিবাহ হয় নাই। টুকটাক ফকিরি করি। ফকিরের তো আর 24 ঘন্টার কাজ না। যখন ডাক পড়ে ফট, বাকি সময় গান বাজনা করি। যৌবনকালে ঢোল ভালো বাজাইতাম, মন্দিরাও শিখছিলাম। তবে ঢোল হইল মন্দিরা সে কঠিন বিদ্যা। শুনতেছ বউ? শুনতেছি, বলেন। তখন মুরাদপুর গ্রাম থেকে একটা ডাক পাইলাম। মুরাদপুর গ্রামের বিশিষ্ট যোদ্ধা ইয়াজউদ্দিন হাওলাদার মহিষের গাড়ি পাঠায় দিয়েছেন আমারে নিবার জন্য, কারণ তার পুত্রবধূর প্রসব বেদনা। বউ শুনতেছ? বড়ই চমকপ্রদ কাহিনী। আপনার চমকপ্রদ কাহিনী শুনতেছি, বলেন। হাওলাদার সাহেবের পুত্রবধূ হইল মৃতবৎসা। মৃতবৎসা বুঝলা তো? সন্তান হয় আর বাঁচে না। আমার ডাক পড়ছে বিষয় কি তা দেখার জন্য। তা গিয়া দেখি মেলা ডাক্তার কবিরাজ আছে। আমিও তাদের মধ্যে সামিল হইলাম। হাওলাদার সাহেব বিরাট সম্মান করলেন, হাত ধইরা অন্দরে নিয়ে গেলেন।
হাঁক ডাক শুরু করলেন, এই ফকির সাহেব রে, পা ধোয়া, পানি দে, শরবত দে। ওরে বাবা, এ তো জামাই আদর। এক সময় আমার কদর ছিল বউ, জামাই আদরই ছিল। গুণিন তো আর পথে ঘাটে জন্মায় না, 10 গ্রামে 20 গ্রামে একটা। যাই হোক, গল্পটা শোনো। আমি উঠানে বৈশা 2 ঝাড়া দিয়া পাইলাম। হাওলাদার সাহেবের পুত্রবধূ জিনের সাথে একবার বেয়াদবি করছিল। বেয়াদবি? কি বেয়াদবি? আরে জিন পুষ্কুনিতে গোসল কইরা পাক পবিত্র হইয়া আসতেছিল, তখন হাওলাদার সাহেবের পুত্রবধূ নাক ঝাড়া দিয়া তার গায়ে নাকের সর্দি ফেলছে। তারপর তাইকা জিন লাগছে তার পিছনে, অল্প বয়সী চ্যাংরা জিন, নাম হইল কলিন্দার শাহবাজ। এরা মিজাজ খুব চড়া থাকে, এই হইল ইতিহাস। তা আপনি কি করলেন? জিনের শৈলের সর্দি মুছিয়া দিলেন? আরে তা নয়, জিন তাড়াইলাম, দেশ ছাড়া করলাম। বলেন কি, একেবারে দেশান্তরী? অবশ্যই, মন্ত্রের তো আর অভাব নাই বউ। একটায় কাজ না করলে আর একটা দেই। কোনো কিছুই যখন কাজ করে না তখন ফুকুরি কালাম, বড় কঠিন জিনিস। ওষুধের মধ্যে যেমন পেনিসিলিন ইনজেকশন, মন্ত্রের মধ্যে তেমন ফুকুরি কালাম। পাক কোরআনের কালাম উল্টাপাল্টা কইরা পড়তে হয়, বিরাট গুনার কাজ। কিন্তু উপায় কি? গুণিন হইয়া জন্মাইছি, গুনাহ তো করতেই হবে। রোজ হাসরের উপর বিচার হবে। আমরা যারা গুণিন, আমরা সামনে, তোমরা চেলচালাইয়া বেহেশতে যাইবা, আর আমরা দোজখের আগুনে পুইরা মরব। এইটাই বিধান। চাঁদ শাহ ফকির তৃপ্তির নিঃশ্বাস ফেলে গল্প শেষ করে, আর বারুদের মতো জ্বলে উঠে ফুলবানু। এই সব মিথ্যা কথা বইলা আপনি মানুষ ঠকান, আপনি লজ্জা নাই? ফুলবানু রোগের কথা ভুলে বিছানায় উঠে বসে। চাঁদ শাহ ফকির শঙ্কিত বোধ করে। কাটা খাল বেয়ে কুমির চলে এসেছে, তাও ছোটখাটো কুমির না, বিরাট আকার কুমির। দুনিয়ার বেবাক মন্ত্র গুইলা খাইছেন না, বলতে শরম লাগে না? চাঁদ শাহ ফকির ক্ষীণ গলায় বলে, এই শরমের কি আছে? শরম নারীর ভূষণ আর পুরুষের কলঙ্ক। শরমের কিছু নাই? তাইলে একটা মন্ত্রের খেলা দেখান দিই। নিদালি মন্ত্র পইরা একটা ফু দিয়া আমার ঘুম পাড়ায় দেন না, না দিলে আজ অসুবিধা আছে। আরে রাত দুপুরে কি চিল্লা ফাল্লা শুরু করলা? হয় মন্ত্রের খেলা আজ আপনি দেখাইবেন, নয় গলায় গামছা দিয়া কইবেন মন্ত্রতন্ত্র কিছু জানি না, যা বলি সব মিথ্যা। এইটা যদি স্বীকার পাই তাইলে তো মিথ্যা কথা হয়। মিথ্যা বলি কেমনে বউ? ওরে বাবা রে, আমার সত্যবাদী রে। বুঝলা বউ, মন্ত্রতন্ত্রের এই বিদ্যা যারা চর্চা করে, মিথ্যা কথা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষেধ। ফুলবানু হাসতে শুরু করে, অপ্রকৃতিস্থ মানুষে হাসি। হাসতে হাসতে তার হিক্কা উঠে যায়। চাঁদ শাহ ফকির বড় অসহায় বোধ করে, মনে করে কি যে যন্ত্রণায় পড়লাম, গল্প না শুরু করলেই হতো। এক শ্রাবণ মাসের মধ্যরাতে ফুলবানুর বুকে তীব্র ব্যথা হলো। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগলো। সমস্ত শরীর তার নীল বর্ণ হয়ে গেল। চাঁদ শাহ ফকির স্ত্রীর অবস্থা দেখে অবাক হলো। মুখে স্বীকার না করলেও স্ত্রীকে সে অত্যন্ত পছন্দ করে। তার চিৎকার, তার রাগারাগি সবই পছন্দ করে। চাঁদ শাহ ফকিরের ইচ্ছা করতে লাগলো চিৎকার করে কাঁদে। গুণিনদের জন্য চোখের পানি ফেলা পুরোপুরি নিষিদ্ধ, তাই চোখের পানি ফেলতে পারছে না। ফুলবানুর স্বামীকে ডেকে কাঁদো কাঁদো গলায় বলল, আমার মৃত্যুর সময় হয়েছে, আপনার একটা অনুরোধ। চাঁদ শাহ বলল, বলো বউ, কি অনুরোধ? তুমি যা বলবা আমি তাই করব। জিন চালান দিয়া ওষুধ আইনা দিতাছি, একটু সবুর করো। জিনের রাজধানী হইল কোফাক নগর, সেই রাজধানী থেকে ওষুধ চইলা আসবে। আরে আবার মিথ্যা? চাঁদ শাহ মিথ্যা নিঃশ্বাস ফেলল। আগের মতো জোর গলায় বলতে পারল না সে যা বলছে তা মিথ্যা না। ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, এ মন্ত্রতন্ত্র নিয়ে আর কথা ভণ্ডামি কইরেন না, আপনার আল্লাহর দোয়াই লাগে। চাঁদ শাহ ধরা গলায় বলল, আচ্ছা যাও, করব না। মোবারক রে ডাক দিয়া বলেন সব মিথ্যা, বোকাশোকা মানুষ, এটা আশার মধ্যে আছে, আপনি তারে অদৃশ্য মন্ত্র দিবেন। আচ্ছা, তারেও বলতাছি, এখনই বলেন। এত অস্থির হইও না বউ, শান্ত হও। শান্ত পরে হব, আগে আপনি তারে বলেন, আমার সামনে আইনা বলেন, নিজের গানে শুনি। চাঁদ শাহ মোবারককে ডেকে আনলেন। ধরা গলায় বললেন, মোবারক শোন, মন্ত্রফন্ত্র আসলে কিছু না, এতদিন তোরে যা বলছি সবটাই মিথ্যা, বুঝছস? জি না।
ফুলবানু হাঁপাতে হাঁপাতে বলল, মন্ত্র হলো ধাপ্পাবাজি, বুঝছোস? মন্ত্র বইলা কিচ্ছু নাই। মন্ত্র থাকলে আজ আমার এই অবস্থা। খাওন নাই, পিন্দনের কাপড় নাই, রোগের চিকিৎসা নাই, সব মন্ত্র রইল মিথ্যা। মন্ত্র মিথ্যা মামি? অরে বেটা মিথ্যা। তুই বেউদা তোর মামার পিছনে পিছনে ঘুরিস না, কাজ কই রাখা। জি আইসা। আরে জি আইসা না, আইজি বিদায়, এখনই যা। চাঁদ শাহ ফকির বিরক্ত গলায় বলল, আরে এখন যাওয়ার কি দরকার, ধীরে সুস্থে যাইব। ঘরে এমন রোগী কখন কি দরকার হয়। ফুলবানু বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, হ্যাঁ এখনই যাইব, এখন। এখন বিদায় না হইলে আপনি তারে মন্ত্র শিখাইবেন। এ হইব আপনার মতো ধান্দাবাজ, তার জীবন কাটবো দুঃখে দুঃখে। আরে ঠিক আছে, অস্থির হইও না, ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করা করি না, মোবারকরে বিদায় করেন। টাকা পয়সা যদি কিছু থাকে মোবারকের হাতে দেন, দিয়া বিদায় করেন। ফুলবানুকে শান্ত করার জন্য সেই রাতেই মোবারককে বিদায় করতে হলো। ফুলবানুর অস্থিরতা তাতে কমল না, আরো বেড়ে গেল। তার শ্বাসকষ্ট শুরু হলো। তার কষ্ট চোখে দেখা যায় না। চাঁদ শাহ ফকিরের চোখে পানি এসে গেল। সে গুণীন মানুষ। গুণীন মানুষের চোখে পানি আসা ভয়ঙ্কর ব্যাপার। মন্ত্রের জোর বলে কিছু থাকে না, কিন্তু সে চোখের পানি সামলাতে পারছে না। ফুলবানু স্বামীর দিকে তাকিয়ে বলল, কানতেছেন কেন? পুলাপানের মতো সিক্কর দিয়া কান্দুন। সিসি, মানুষ হইয়া জন্মাইছি, রোগ হইব, ব্যাধি হইব, একদিন মরণ হইব, কান্দনের কি? চোখ মোছেন। চাঁদ শাহ চোখ মুছল। সেই চোখ সঙ্গে সঙ্গে আবার জলে ভর্তি হয়ে গেল। ফুলবানু অতি কষ্টে শ্বাস টানতে টানতে বলল, আপনি আমার সামনে থাইকা যান, আমার সামনে বৈশা আপনার কষ্ট হইতেছে। আর জামুক হই, তা সাতিম গাছে তলে গিয়ে বসেন। কি যে তোমার কথা? আমার কথা ঠিক কথা। আপনি যান কইলাম, এখন যান। শরীরটা একটু ভালো বই দইলে ডাক দিব। বউ, আরে আবার কথা। চাঁদ শাহ ফকির হুঁকো হাতে ছাতিম গাছের নিচে গিয়ে বসল। কৃষ্ণপক্ষের মরা চাঁদ উঠেছে, চারদিকে গা ছমছমা আলো। ঘরের ভেতর থেকে ফুলবানুর কাতরানি শোনা যাচ্ছে। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। চাঁদ শাহ ফকিরকে চমকে দিয়ে কে একজন মিষ্টি গলায় ডাকল, ফকির সাহেব। চাঁদ শাহ চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভয় সে অস্থির হয়ে গেল। ফুলের গন্ধে চারদিক মম করছে। কোত্থেকে আসছে এত মিষ্টি সুবাস? কে কে কথা বলে? মিষ্টি গলা আবার শোনা গেল। এ মা, ভয়ে আপনি দেখি আধমরা। যে দিনরাত জিন সাধনা পরিসাধনার কথা বলে, তার এমন ভয় পেলে চলে? আরে আপনি কে? আমি পড়ি। চাঁদ শাহ হতভম্ব গলায় বলল, এ পড়ি টড়ি বলে দুনিয়া কিছু নাই। ওমা, আজ দেখি আপনার উল্টা কথা। উল্টা না, এটাই সত্য। এইটা যদি সত্যি হয় তাহলে আমার কথা শুনছেন কিভাবে? রোগে শোকে অভাবে অনটনে মনের মধ্যে ধান্দা লাগছে। ধান্দার কারণে কথা শুনতেছি, আসলে কিছু না। ভালো করে তাকান, তাকিয়ে দেখেন তো ব্যাপারটা কি। চাঁদ শাহ ফকির ভালো করে তাকালো। আরে তাই তো, তার সামনে একটা পরী তো দাঁড়িয়ে আছে। দেখতে কিশোরী মেয়েদের মতো, শুধু চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। পাখা আছে, পাখা দুটা অল্প অল্প কাঁপছে। ফুলের গন্ধ আসছে পরী মেয়েটার গা থেকে। কি অদ্ভুত গন্ধ, আর কি সুন্দরী না মেয়েটার মুখ। পরী ঠোঁট চিপে হাসতে হাসতে বলল, দেখলেন? চাঁদ শাহ কিছু বলল না। বলবে কি? সে পুরোপুরি হকচকিয়ে গেছে। পরী আবার কি? কি মুখে বাক্য নাই? বিনা আগুনে হুকা টানছেন। হুকায় আগুন দেওয়ার কেউ নাই। মোবারক চলে গেছে? জি। ঘরে এমন রোগী, জীবন মরণ ব্যাপার, আর মোবারক চলে গেল। চাঁদ শাহ কি বলবে ভেবে পেল না। শরীর বন্ধন মন্ত্রটা কি পড়বে? পড়ে ফেলা দরকার। এই পুরী মেয়েটার কাণ্ড কারখানা ভালো ঠেকছে না। যদিও মন্ত্রতন্ত্র বলে কিছু নেই, তাই বা বলা যায় কিভাবে? চোখের সামনে দেখতে পাচ্ছে পাখাওয়ালা পুরী। কি অজব কাণ্ড! চাঁদ শাহ ফকির। চাঁদ শাহ জবাব দিল না। শরীর বন্ধন মন্ত্র মনে করার চেষ্টা করতে লাগলো। দোহাই দোহাই তিন পীর কিরপিন সবে নীর লক্ষ্মীয় মনসা মা কালী ভরসা, দিলাম দেহ বন্ধন রক্তবর্ণ চন্দন, ফুলের নাম জবা পশ্চিমে রয় কাবা, কাবার ঘরে 6 কুঠুরি। পরী খিলখিল করে হেসে উঠল। চাঁদ শাহ ফকিরের মন্ত্রে গন্ডগোল হয়ে গেল। দেহবন্ধন মন্ত্র দীর্ঘ মন্ত্র,
একবার আউলা লেগে গেলে গোড়া থেকে পড়তে হবে। চাঁদশা ফকির বিড়বিড় করে কি পড়ছেন? মন্ত্র? জি। কি মন্ত্র? দেহবন্ধন? আরে মন্ত্রতন্ত্র বলে কিছু আছে? জি না। তাহলে পড়তেছেন কেন? আপনি কে? আরে একবার তো বললাম, আবার বলতে হবে? আমি পড়ি। ও আচ্ছা, আমি আপনার বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আপনার চোখের পানি দেখে নেমে এলাম। কাঁদছিলেন কেন? চাঁদশা চুপ করে রইল। বলবেই বা কি? বলার মতো কোনো কথা কি আর আছে? শুনুন চাঁদশা, আমার হাতে একেবারে সময় নেই, আমি এক্ষুনি চলে যাব। তবে নেমেছি যখন, আপনার একটা ইচ্ছা পূরণ করব। বলুন কি চান? যা চান তাই পাবেন, তবে একটা মাত্র জিনিস বলে ফেলুন। 1 কলসি সোনার মোহর দিলে হবে? 1 কলসির জায়গায় 7 কলসিও দিতে পারি, তবে ধন দৌলত বেশি হলে সমস্যা হয়। দেব 1 কলসি মোহর? জি না। ধন দৌলত চান না? তাহলে কি চান? সম্মান? লোকজন আপনাকে দেখে সালাম করবে, যত বড় মানুষই হোক আপনাকে দেখে উঠে দাঁড়াবে, চান? জি না। বাকি রইল কি? ক্ষমতা? ক্ষমতাও খুব ভালো জিনিস। ধন দৌলত সম্মানের চেয়ে ক্ষমতা অনেক মধুর। ক্ষমতা চান? জি না। আপনি ফুল বানুরে ভালো কইরা দেন। উদ্ভট কথা বলেন কিভাবে? ফুল বানুরে আমি ভালো করব কিভাবে? আমি কি ডাক্তার? মেডিকেল কলেজের ডিগ্রি আছে আমার? আপনাকে বুদ্ধিমান লোক বলে ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি বোকা, মহা বোকা। ফুলবানু যে দজ্জাল, ভালো হয়ে গেলে আপনাকে তো কোচলে ফেলবে। কচলাইলেও ক্ষতি নাই। কচলালেও ক্ষতি নেই? তাহলে তো ভালো করে দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভালো করে। যান ঘরে, যান ঘরে গিয়ে দেখুন, আর আমি বিদায় হই। পরীর ডানা ঝাপটানোর মতো শব্দ হলো। হতভম্ব চাঁদশা ফকিরের চোখের সামনে পরী আকাশে উঠে গেল। পরী চলে গেলেও তার গায়ের গন্ধ এখনো রয়ে গেছে। ঘরের ভেতর থেকে ফুলবানু ডাকলো, এই যে ফকির সাহেব, শুই না যান। চাঁদশা ঘরে ঢুকে গেছে, দেখে ফুলবানু খাটে বসে আছে, তার মুখটা হাসি হাসি। চাঁদশাকে দেখে খানিকটা লজ্জা মাখা গলায় বলল, বুকের ব্যথাটা হঠাৎ কইরা চইলা গেছে। বলো কি? শরীরটাও ভালো ঠেকতেছে। এই দেখেন না, নিজে নিজে উঠা বইসি। পিয়াস লাগছে, 1 গ্লাস পানি দেন তো। চাঁদশা অতি দ্রুত পানি নিয়ে এলো। ফুলবানু তৃপ্তির সঙ্গে গ্লাস শেষ করে বলল, হঠাৎ শরীরটা এমন ভালো ঠেকতেছে কেন, কিছুই বুঝলাম না। চাঁদশা বলল, ঘটনা তোমারে বলি, বড়ই চমকপ্রদ ইতিহাস। হয়েছে কি, ছাতিম গাছের নিচে বইসা ছিলাম, হঠাৎ দেখি চোখের সামনে এক পরী, বড় সৌন্দর্য চেহারা, বড় বিউটি। চোখের সামনে কি দেখলেন? পরী? পরী। আবার শুরু করছেন? আবার। চাঁদশা চুপ করে গেল। এমন সুন্দর একটা গন্ধ, এমন এক চমকপ্রদ ইতিহাস, কিন্তু সে তার স্ত্রীকে বলতে পারবে না, কোনোদিনই বলতে পারবে না। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি বা হতে পারে? ফুলবানু খাট থেকে নেমেছে। সে হেঁটে হেঁটে দরজা পর্যন্ত গেল। তার বিস্ময়ের সীমা নেই। দীর্ঘ 5 বছর পরে সে নিজে হেঁটে দরজা পর্যন্ত গিয়েছে। ফুলবানু দরজা ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণপক্ষের মরা জোছনাও তার কাছে অপূর্ব লাগছে। ফুলবানু মুগ্ধ গলায় বলল, জংলা কি ফুল জানি ফুটছে, কি গন্ধ! ফুলের গন্ধের রহস্যের চমকপ্রদ ইতিহাস চাঁদশা ফকির জানে, কিন্তু তার বলার উপায় নেই। সেও এসে স্ত্রীর পাশে দাঁড়ালো। গুণিন গল্পটি এখানেই শেষ হলো। গল্পের সম্পর্কে আবার অনুরোধ করছি, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।